আমার মা পুলিশকে বলছে যে তোমরা তো চাকরি করো, কিন্তু তোমাদেরও তো বাপ মা আছে, তোমাদেরও তো সন্তান আছে। বিরোধী দল নেত্রী বেগম খালেদা জিয়া, পিন্টু বুলবুল, এটা ওনার মুখস্থ ছিল। আমি গেলে উনি রুমে ঢোকার সময় বলতেন, কি খবর বুলবুল? আমার আন্দোলনী কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে এমন কোনো কর্মজীবন আমি বেছে নেই। আমরা সবার মধ্যে একটা শাহাদাতের তামান্না কাজ করছিল যে কোরআনের অবমাননা এটা আমরা মেনে নেব না, প্রয়োজনে আমাদের জীবন যাবে। আমাদের জীবন গিয়েছে, তবে আখেরাত পাওয়ার জন্য যদি দুনিয়া কোরবানি করতে হয় সেই জন্য আমরা প্রস্তুত। ইসলামী ছাত্র শিবির একক প্যানেল দিয়েছিলেন, বিপুল ভোটের ব্যবধানে ছাত্রছাত্রীরা আমাদের প্যানেলকে, ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে তারা বিজয় অর্জন করেছিল। এই প্যানেলের ভিপি হিসাবে আমি জানাজায় যেতে পারি নাই। আমি আব্বার লাশের সামনে দোয়া করতে, জানাজায় অংশগ্রহণ করতে, দাফন কাফনে অংশগ্রহণ করতে আমি পারিনি। জায়মা ওই সময় অনেক ছোট। আমার ছোট ভাই আনোয়ারুল ইসলাম মাসুম, তাকে পুলিশ রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে গুম করে রাখা হয়েছে 4 মাস। কি নির্মম এবং নির্দয় আচরণ এই বাচ্চাটির সাথে, ছেলেটির সাথে করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে নির্মমভাবে হত্যা করেছে। হত্যা করে তাকে রাস্তায় ফেলে দিয়ে তার উপর দিয়ে ট্রাক নিয়ে গিয়েছে, যাতে করে ট্রাকে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এই ধরনের একটা নাটক দেওয়া যায়। ছাত্র জীবন শেষ করার পরে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছি চাঁপাইনবাবগঞ্জে, এবং সেখানেও আমি দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সব মানুষের কল্যাণে আমি ভূমিকা পালন করে এসেছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, বিয়ন্ড দ্য ডিসকোর্স চ্যানেলের নতুন অভিযাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলটি যাত্রা শুরু করছি একটি পডকাস্ট দিয়ে, এবং আমাদের আজকের পডকাস্টের সম্মানিত অতিথি জনাব নুরুল ইসলাম বুলবুল নামে যার পরিচয়। বুলবুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুলবুল ভাই অনেকগুলো পরিচয় আছে, আমি সম্মানিত দর্শকদের একটু জ্ঞাতার্থে জানাচ্ছি। বুলবুল ভাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। উনি একদম 1999-2001 সালের ওই ট্রানজিশন পিরিয়ডে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বিদায় এবং 4 দলীয় জোট সরকারের যে ক্ষমতা গ্রহণ, ওই ট্রানজিশন পিরিয়ডে তিনি ছাত্র সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন। এর বাহিরে উনি বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য। তিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির, এবং আগামী সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে তিনি জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। বলবে অনেকগুলো পরিচয় মাশাআল্লাহ আপনার, এবং অনেক বর্ণাঢ্য আপনার রাজনৈতিক ক্যারিয়ার। তো আমাদের একটা পডকাস্টে পুরো বিষয়টাকে নিয়ে আসা আমাদের জন্য চ্যালেঞ্জ, কিন্তু আমরা শুরু করছি একদম প্রথম থেকে। আপনার যদি জানতে চাই, আপনার জন্ম কোথায়, আপনার পরিবারে আপনার অবস্থান কত, আপনার কয় ভাই বোন আছে, আপনার আব্বা আম্মা, যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন। আপনাকে ধন্যবাদ, এবং চ্যানেলটিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতা যারা রয়েছেন। আমি তো চাঁপাইনবাবগঞ্জের আঙ্গারিয়াপাড়া গ্রামে, আমার নানির বাড়িতে আমার জন্ম হয়েছে। আমার দাদার বাড়ি রিহাইচর গ্রাম, আর আমার রিহাইচর গ্রামেই আমি সেখানে বড় হয়েছি। আমার দাদা বাড়ি সেখানে, আমি বাকি পড়াশোনা সেখানে করেছি প্রাইমারি স্কুলে। পরবর্তীতে আমি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ি। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় জেলার সবচেয়ে সরকারি স্কুল হিসাবে সবচেয়ে ভালো স্কুল, সেখানে আমি পড়াশোনা করেছি। পরবর্তীতে আমি নবাবগঞ্জ সরকারি কলেজে পড়াশোনা করেছি। আমরা কলেজে যাচ্ছি, আপনি কি বাড়ির আপনার বাবা মায়ের বড় সন্তান? জি, আমি আমার বাবা মার বড় সন্তান। আমরা 10 ভাই বোন, মাশাআল্লাহ, এবং 10 ভাই বোনের মধ্যে আমি সবার বড়। আব্বা আম্মা জীবিত আছেন? আমার আব্বা ইন্তেকাল করেছেন 2017 সালে। আর আম্মা? আম্মা জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আমরা ভাই বোনের মধ্যে সবাই পড়াশোনার মধ্যেই পড়াশোনা করে বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আব্বা ডিগ্রি কলেজ, কৃষ্ণ গোবিন্দপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিলেন। আমার আম্মা গৃহিণী। আমরা 6 ভাই এবং 4 বোন। 6 ভাই 4 বোন। আপনি এরপরে আপনি সরকারি কলেজে আসলেন, ওখানে আপনি আমরা যতটুকু জানি আপনি ওখানে ভিপি হয়েছিলেন। আমি নবাবগঞ্জ সরকারি কলেজে
ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলাম। সেখানে স্বতন্ত্র নাকি শিবির থেকে? ইসলামী ছাত্র শিবিরের বুলবুল রাইহান পরিষদ, আচ্ছা, এই পরিষদের সবগুলো পদে একটা মাত্র আসন ছাড়া বাকি সবগুলো এটা কত সালের ঘটনা? পদে আমরা নির্বাচিত হয়েছিলাম 1987 সাল নবাবগঞ্জ সরকারি আপনি কলেজে। তাহলে শিবিরে জয়েন করলেন কবে? এটা একটু আগে শুনে নিন। আমি ইসলামী ছাত্র শিবিরে বলা যায় যে পারিবারিকভাবে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছি। আমার আব্বা ইসলামিক মাইন্ডেড, আমাদের পরিবার একটা ইসলামী পরিবার। বলা যায় যে আমার আব্বাই ইসলামী ছাত্র শিবিরের হাতে আমাকে তুলে দিয়েছেন। আমি স্কুলের একদম প্রাথমিক পর্যায়ে থেকেই আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত। সক্রিয়ভাবে ক্লাস 6 থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে আমি সম্পৃক্ত আছি এবং শিবিরের যে বিভিন্ন স্তর রয়েছে, আমি 84 সালে ইসলামী ছাত্র শিবির তো একটা ক্যাডার ভিত্তিক ছাত্র সংগঠন, আমি 84 সালে ইসলামী ছাত্র শিবিরের সাথী হই এবং 88 সালে ইসলামী ছাত্র শিবিরের সদস্য হয়েছিলাম, সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছিলাম। তাহলে আপনি 1987 সালে নবাবগঞ্জে সরকারি কলেজের ভিপি হয়েছিলেন। তো আমরা একটু এর মাঝখানে একটু 1985 সালে একটু নজর দিতে চাই। ওই সময় তো সারা বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ খুবই আলোচিত জেলা হয়েছিল। কারণ হলো 11ই মে ওই বছরের একটা খুব ট্র্যাজেডির একটা ঘটনা ঘটেছিল। ভারতের একটা কোরআন অবমাননা সংক্রান্ত একটি আদালতের রায়ের প্রেক্ষিতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ হচ্ছিল তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ হয়েছিল। সেখানে পুলিশের বিরুদ্ধে 8 জন ভাই শহীদ হয়েছিলেন। ওই সময়কার কোনো ঘটনা কি আপনার স্মরণে আছে? জি, আপনাকে ধন্যবাদ। আমরা 1985 সালে তো আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এবং পরীক্ষার পরপরই আমার যতটুকু মনে আসে 85 সালে 11ই মে কোরআন অবমাননার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছিল। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ যারা ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তি, তাদের নেতৃত্বেই সর্বস্তরের জনসাধারণকে নিয়ে 11ই মে চাঁপাইনবাবগঞ্জ শহরের ঈদগাহ ময়দানে, ফকিরপাড়া ঈদগাহ ময়দান, যেটা খুব পরিচিত ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দানে সমাবেশের আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই সমাবেশের জন্য লোকজন একত্রিত হতে থাকে এবং সেই সময়ে ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট, তিনি সেখানে ময়দানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তার দায়িত্ব ছিল। ডিসি সাহেব এবং পুলিশ প্রশাসন তারা সকালবেলা যারা আয়োজক কমিটি ছিল সে আয়োজক কমিটিকে তারা ডেকে পাঠায় এবং যাতে করে কোরআন অবমাননার প্রতিবাদে প্রোগ্রামটি না হয় সেই জন্য তারা চাপ প্রয়োগ করে তাদেরকে প্রোগ্রাম হবে না মর্মে বাধ্য করেছিল স্বীকৃতি নেওয়ার জন্য। কিন্তু যেহেতু এটি একটা মানে টাচি বিষয় ছিল যে কোরআনের অবমাননা, কোরআনের বিরুদ্ধে মামলা করার ঘটনা কলকাতার হাইকোর্টে হয়েছিল, যার কারণে গোটা বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ ছিল, চাঁপাইনবাবগঞ্জের ইসলাম প্রিয় জনতা বিক্ষুব্ধ ছিল এবং সেখানে আপামর ছাত্র জনতা সেদিন ঈদগাহ মাঠে এসে উপস্থিত হয়েছিল এবং এইটা আসলে থামানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ মানুষ উত্তেজিত ছিল। প্রশাসনের পক্ষ থেকে যে ধৈর্য সহনশীলতার প্রয়োজন ছিল সেটি তারা রাখতে ব্যর্থ হয়েছিলেন। এখানে আমি ইন্টারমিডিয়েটের ছাত্র হলেও আমি সক্রিয়ভাবে এই কার্যক্রমের সাথে, পুরো কার্যক্রমের সাথে আমি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম ইসলামী ছাত্র শিবির একজন সাথী হিসেবে। আমরা সেই দিন চেষ্টা করেছিলাম, সেই সময় আমাদের তৎকালীন জেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, তিনি সেই সময়ে ঈদগাহ মাঠে পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছিলেন যে আমরা শুধুমাত্র দোয়া করব এবং দোয়া করে জনগণকে ছেড়ে দেব, কোনো ধরনের সমাবেশ আমরা করব না, এতটুকু সুযোগ দেয়া হোক। যেহেতু জনগণ চলে আসছে এবং জনগণকে কোনো একটা কথা বলে না দিলে এই জনগণকে আসলে এখান থেকে জনগণকে ডিসপাস করা যাবে না বা তারা যেতে চাইবে না। কিন্তু ওখানে ওয়াহিদুজ্জামান মোল্লা ছিলেন, তার পুলিশ বাহিনী ছিল এবং তারা কোনোভাবেই এই দোয়া করার সুযোগটা পর্যন্ত দেয়নি। তারা পুলিশ জনতার উপরে লাঠিচার্জ করে, টিয়ার সেল এবং গুলি শুরু করে। মুহুর্মুহু গুলির মুখে জনগণকে
জনগণ আরো উত্তেজিত হয়ে ওঠে, জনগণকে তারা ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা চালায়, কিন্তু সর্বস্তরের ছাত্র জনতা সেদিন প্রতিরোধ গড়ে তোলে এবং সেই প্রতিরোধের ময়দানে একজন ছোট্ট ক্ষুদ্র কর্মী হিসাবে আমারও থাকার সুযোগ হয়েছে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম। আমার সামনে শহীদ হয়েছে, পিছনে শহীদ হয়েছে, ডানে হয়েছে, বামে হয়েছে, এবং মুহুর্মুহু গুলির মধ্যেও আমরা সেই সময় মাঠে ছিলাম। সেটি একটা অন্যরকম একটা ঘটনা, মানে অন্যরকম একটা উদ্বেগ, উৎকণ্ঠা, আগ্রহ, উদ্দীপনা এবং সবার মধ্যে একটা শাহাদাতের তামান্না কাজ করছিল যে কোরআনের অবমাননা এটা আমরা মেনে নেব না, প্রয়োজনে আমাদের জীবন যাবে। আমাদের জীবন গিয়েছে। পরবর্তীতে পুলিশের পর আবার বিডিআর আসছেন। বিডিআর আসার পরও তারা বলা যায় যে পুলিশকে উদ্ধারের জন্য বিডিআর আসছেন। জনগণের উপর নির্বিচারে তারা গুলি করেছেন এবং জনগণের গুলির প্রেক্ষিতে পরবর্তীতে এখান থেকে অনেকগুলো মানুষকে তারা 8 জন শহীদ হয়েছেন। 6ষ্ঠ শ্রেণী ছাত্র শহীদ শীষ মোহাম্মদ সহ শহীদ সেলিম, আলতাফ হোসেন, নজরুল ইসলাম, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। সেখান থেকে দুর্ভাগ্যজনক যে শাহাদাতের এই ঘটনার পরে সর্বস্তরের জনগণকে পুলিশ গ্রেপ্তার করার জন্য চেষ্টা করে, আহতদেরকে হসপিটালে নিয়ে যাওয়া, শহীদ যারা তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া, তাদেরকে সেভ করা, উদ্ধার করা, এগুলোরই যখন মানুষ গোটা শহরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গোটা শহরের মানুষই এই মিছিলের সাথে একাকার হয়ে যায়। এই পরিস্থিতিতে আসলে পুলিশের পক্ষে এটা কন্ট্রোল করার সুযোগ যেমন ছিল না, পুলিশের বাড়াবাড়ির কারণেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল। তারা ঈদগাহ মাঠে যে বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে পুলিশ মানে ঢুকে যায়, ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে তারা নির্বিচারে সাধারণ জনগণের উপরে নিজেদের নিরাপদে রেখে তারা নির্বিচারে গুলি চালায় এবং এই কারণে সেদিন 8 জন শহীদ হয়েছিলেন। এই যে ওয়াহিদুজ্জামান মোল্লা বা মোল্লা ওয়াহিদুজ্জামানের কথা বলেন, ইনি তো পরবর্তীতে শেখ হাসিনা যখন এবার প্রধানমন্ত্রী হলেন তার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ছিলেন সম্ভবত। জি জি, সেই ওয়াহিদুজ্জামান মোল্লার বিচার আজ পর্যন্ত হয়নি, বরং তাকে পুরস্কৃত মানে করতে করতে একটা পর্যায়ে নিয়ে এসে তাকে সচিব বানিয়েছে শেখ হাসিনা। অথচ তার বিচারের দাবিতে, ওয়াহিদুজ্জামান মোল্লার বিচারের দাবিতে আমরা দীর্ঘ সময় জুড়ে আন্দোলন করেছি এবং সেই দিনের এই 11ই মে 1985 সালের এই দিনটিকে ইসলামী ছাত্র শিবির একটা কোরআন দিবস হিসেবে, আল কোরআন দিবস হিসেবে এটা পালন করে থাকে প্রত্যেক বছর। এটা নিয়ে বহু ধরনের আন্দোলন সংগ্রামের কর্মসূচি থাকে, বিচারের দাবি থাকে, কিন্তু কোনো বিচার এখন পর্যন্ত হয়নি। ওয়াহিদুজ্জামান মোল্লা পরবর্তীতে অবশ্য আমরা দেখলাম যে ওয়াহিদুজ্জামান মোল্লা যে একজন ভুয়া মুক্তিযোদ্ধা, সেই ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সংগ্রহ করে সে তার নিজের পরিচয়কে মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে এসেছিল, পরবর্তীতে উদ্ধার হয় এবং তার চাকরি যায় বলে আমরা যতটুকু জানি যে সে সাসপেন্ডেড হয়েছিল। কথা হচ্ছে যে বিষয়টা কতটা প্যাথেটিক যে যারা আহত হয়েছিল তাদেরকে রাজশাহী হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বাসগুলোকে রাস্তা থেকে পুলিশ গ্রেপ্তার করে পুরো গাড়ি সহ প্রায় শতাধিক রক্তাক্ত মানে আহত এবং রক্তাক্ত তাদেরকে মানে থানায় নিয়ে এসেছে এবং সেখানে এসে তাদের কোনো ট্রিটমেন্টের মানে সুযোগ দেয়নি। এ ধরনের একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। পরবর্তীতে মামলা হয়েছিল, কিন্তু মামলার কোনো বিচার আমরা পাইনি। কোরআনের পক্ষে চাঁপাইনবাবগঞ্জবাসী এবং আপনাদের মতো যারা ছাত্র ছিলেন তাদের এই ভূমিকাকে আল্লাহ কবুল করুক, দোয়া করি। বলবে এই ঘটনায় কি আপনাদের ছাত্র সংসদের বিজয়ে কোনো বড় হেল্প করলো? হ্যাঁ, আলেমুল আমাদের আহ্বানে এই প্রোগ্রামটি ছিল। এই প্রোগ্রামটি কোনো দলীয় প্রোগ্রাম ছিল না, যে সর্বস্তরের ছাত্র জনতা এখানে উপস্থিত ছিল, কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর জনশক্তি যারা ছিল তারা তো জনগণের অংশ হিসাবেই তো আলেমুল আমাদের এই সংগ্রামের সাথে তারা সেখানে উপস্থিত ছিল। আমরা 2টি গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট, কেন কোরআনের অবমাননার প্রতিবাদে বাংলাদেশের বহু জায়গায় আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু সবচেয়ে বড় আন্দোলন যেটা চাঁপাইনবাবগঞ্জে হয়েছে 11ই মে 1985 সাল। 86 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো।
সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর এমপি পদপ্রার্থী ছিলেন লতিফুর রহমান এবং তিনি বিপুল ভোটের ব্যবধানে তখন বিজয় অর্জন করেছিলেন। পরবর্তীতে 87 সালে ছাত্র সংসদ নির্বাচন হলো। সেই ছাত্র সংসদ নির্বাচনেও এখানে 3টি প্যানেল হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল, একক প্যানেল, এবং ছাত্রদল এবং ছাত্রলীগ জাসদ যৌথভাবে একটা প্যানেল দিয়েছিল। জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রলীগ জাসদ প্যানেল দিয়েছিলেন, যৌথ প্যানেল। আরেকটা হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্র ফেডারেশন মিলিয়ে তারা একটা আলাদা প্যানেল দিয়ে, সব বাম একসাথে হয়ে ছাত্রলীগের সাথে তারা একটি প্যানেল দিয়েছে। শিবির শুধু ইসলামী ছাত্র শিবির একক প্যানেল দিয়েছিলেন। বিপুল ভোটের ব্যবধানে ছাত্রছাত্রীরা আমাদের প্যানেলকে, ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে তারা বিজয় অর্জন করেছিল। এই প্যানেলের ভিপি হিসাবে আমি সেখানে ছিলাম। তো এখানে 85 সালের 11ই মে ছাত্র জনতার ইসলামের পক্ষে যে ভূমিকা, যে অবদান, সেটারই ধারা, এবং সেখানে মূল নিউক্লিয়াসের ভূমিকায় ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী ছিল। পরবর্তীতে 2টি নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনে এইটার একটা প্রভাব কাজ করেছে এবং বিপুল ভোটের ব্যবধানে ছাত্র জনতা নিজ নিজ অঙ্গনে তারা বিজয়ের জন্য একটা নিয়ামক হিসাবে 11 মে কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ। আমি চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজে ভর্তি হই 84 সালে, এবং একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি সেখানে ছিল। আমাদেরকে স্বাভাবিকভাবে নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্র শিবিরের কার্যক্রম পরিচালনা করতে দিত না। আমরা এক জায়গায় বসে থাকলেও এখানে কি হচ্ছে, আমরা এমনি বসে আছি বা আমাদের দাওয়াতি কাজ চলছে, অথবা আমরা এমনি সাধারণভাবে বসে আছি। হ্যাঁ, সেই সময়ে এরশাদের আমল। সেই সময়ে জাসদ ছাত্রলীগ কলেজে তাদের অবস্থান শক্তিশালী ছিল বলা যায়। তারাই ছাত্র সংগঠনগুলোর একটা লিডিং পজিশনে, ভালো পজিশনে তারা ছিল। তা আমাদেরকে স্বাভাবিকভাবেই আমাদের কোনো কার্যক্রম তারা পরিচালনা করতে দিত না, কিন্তু আমরা অ্যাডামেন্ট ছিলাম যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তারা একভাবে বাধা দিয়েছে, আমরা আরেকভাবে করেছি, এবং আমরা আমাদের এই ক্যাম্পাসের পরিস্থিতির পরিবর্তনের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। সবার আগে আমি কলেজে যেতাম এবং সবার পরে বেরোতাম। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত, ক্লাস শেষ হওয়া পর্যন্ত কলেজে যাতায়াত করতাম। কলেজের সমস্ত ছাত্রছাত্রী দল মত নির্বিশেষে তাদের সাথে আমরা কথা বলি, আমরা আমাদের আদর্শিক সৌন্দর্য তুলে ধরার জন্য চেষ্টা করি, আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি, ছাত্রছাত্রীদের সমস্যার সমাধানে আমরা ভূমিকা পালন করি। আমাদের বহু প্রতিবন্ধকতা, প্রতিদিনই এইসব প্রতিবন্ধকতার কারণে যে কোনো সময় আমাদের উপর হামলা হতে পারে, সেই পরিস্থিতি আমাদের হয়েছে। অসংখ্যবার আমাদের উপরে হামলা হয়েছে, আমরা আহত হয়েছি, আমাদের ভাইয়েরা আহত হয়েছে। ক্যাম্পাস থেকে আমাদেরকে আউট করার জন্য বারবার চেষ্টা করেছে সম্মিলিতভাবে, এবং এই ধারা অব্যাহত থেকেছে। একদিন আমরা ক্যান্টিনের সামনে বসে আছি, আমাদের তৎকালীন জেলার সভাপতি আনিসুর রহমান ভাই, উনি সহ আমরা কলেজের ক্যান্টিনের সামনে বসে আছি, এবং বলা যায় যে মূল নেতৃত্ব যেগুলো শহরের এবং কলেজের, বসে থাকার সময় জাসদ ছাত্রলীগের পক্ষ থেকে এসে বলা হলো, ছাত্রলীগ ছাত্রমৈত্রী এসে বলা হলো যে আপনারা কি করেন এখানে? যে আমরা বসে আছি, এখানে আমরা আলাপ আলোচনা করতেছি, এখানে বসা যাবে না, এখানে বসা যাবে না, এখান থেকে উঠে যেতে হবে। আমাদেরকে জোর করে সেখান থেকে উঠিয়ে দেওয়ার পরে এরপরে তো এটা নিয়ে সংঘাত শুরু হয়ে গেল, এবং এই সংঘাতের দেখা গেল যে তারা আমাদের উপর আক্রমণ করলো, পাল্টা মোকাবেলা আমরা করলাম, আমাদের জনশক্তি করলো। সবসময় আমরা চেষ্টা করেছি যাতে করে মোকাবেলার ক্ষেত্রে কখনোই সীমা লঙ্ঘন না হয়, আমরা চেষ্টা করেছি। আমরা জাস্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিজেদের সুরক্ষা, নিজেদের জনশক্তির সুরক্ষাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। তো এক্ষেত্রে আমরা বারবারই চেষ্টা করেছি এবং ছাত্র সমাজ সেটি লক্ষ্য করেছে। আমরা আমাদের বহুমুখী কর্মসূচি, ছাত্র কল্যাণমূলক কর্মসূচি, তারপরে একাডেমিক কর্মসূচি এবং ছাত্রদের সুবিধা অসুবিধাগুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা বহুমুখী কার্যক্রম, ইতিবাচক কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়েই কিন্তু নবাবগঞ্জ সরকারি কলেজে একটা পর্যায়ে এসে এমন হয়েছে যে
নবাবগঞ্জ সরকারি কলেজে 88 সাল পর্যন্ত নবাবগঞ্জে আমি ছিলাম এবং সেখানে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রমের মোকাবেলা সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে আমরা করেছি। আলহামদুলিল্লাহ, কখনোই আমাদেরকে ক্যাম্পাস থেকে তারা আউট করে দিতে পারে নাই। প্রতিদিনই আমাদের উপরে হামলা করবে এমন ধরনের পরিস্থিতি আমরা পার করেছি। তো যাই হোক, যেটি বলছিলাম যে 88 সালে ফাইনালি আমাদের অভিষেক অনুষ্ঠান, 87 সালে আমাদের যে অভিষেক অনুষ্ঠান, এই অভিষেক অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তৎকালীন আমরা রকিবউদ্দিন স্যারকে আমরা নিয়ে এসেছিলাম। তো অভিষেক অনুষ্ঠান তারা হতে দেবে না, সকল দল, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, জাসদ, ছাত্র ফেডারেশন সবাই মিলেই, যেহেতু তারা নির্বাচনে বিজয়ী হতে পারে নাই, এখন আমাদেরকে তারা অভিষেক অনুষ্ঠান করতে দেবে না। আর আমরা অ্যাডামেন্টার যে আমরা তো অভিষেক অনুষ্ঠান আমাদের অধিকার, সেটি আমরা করব। আমরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে নিয়ে আসলাম। অভিষেক অনুষ্ঠানে তারা হামলা করলো। অভিষেক অনুষ্ঠানে শপথ অনুষ্ঠান সহ সার্বিক কার্যক্রম আমাদের ঠিকমতো হয়েছে, কিন্তু এর বাইরে ভাইস চ্যান্সেলরের যে গাড়ি, সে গাড়িটি তারা পুড়িয়ে দিয়েছে এবং চেষ্টা করেছিল অভিষেক অনুষ্ঠান ভণ্ডুল করার জন্য। চাঁপাইনবাবগঞ্জের ওই সময়ের মানুষের, ছাত্র সমাজের এটা খেয়াল আছে। কিন্তু আমরা সেদিনও, আমাদের অভিষেকও হয়েছে, তারা গাড়িটি পোড়াতে পেরেছে, কিন্তু তাদের হামলাকে আমরা সবাই মিলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সেদিন প্রতিহত করেছিলাম এবং আমাদের কর্মসূচি সফল হয়েছিল। এই যে মানে এরপরে তারা বারবার চেষ্টা করেছিল যে সর্বদলীয় ছাত্র ঐক্য মিলে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ইসলামী ছাত্র শিবিরকে উচ্ছেদ করতে। আমি তখন কলেজ সভাপতির পরে আমি পরবর্তীতে 88 সালে নবাবগঞ্জ শহর শাখার সভাপতি ছিলাম এবং সেই সময় বহুবার তারা আমাদের উপর হামলা করেছে। কঠিন পরিস্থিতি আমরা পার করেছি। সেই পরিস্থিতিতেও আল্লাহর মেহেরবানি যে আমরা সবসময় সতর্কতার সাথেই পরিস্থিতি হ্যান্ডেল করেছি, আল্লাহ সাহায্য পেয়েছি এবং সাধারণ ছাত্রছাত্রী শহরবাসী আমাদের সাথে ছিল, সমর্থন পেয়েছি, যার কারণে এই পরিস্থিতি উত্তরণ করা সম্ভব হয়েছে। এখন আপনি এরপরে সরকারি কলেজে পড়াশোনা করে তারপর আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসলেন। জি। ওখানে আপনার সাবজেক্ট কি ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি। আমি শহীদ শামসুজ্জোহা হলের ছাত্র ছিলাম। শহীদ শামসুজ্জোহা ছাত্র সংসদ নির্বাচনে আপনি 1990 সালে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আমি শহীদ শামসুজ্জোহা হল ছাত্র সংসদের জিএস হিসাবে নির্বাচন করেছিলাম, মতিউর বুলবুল পরিষদ। আচ্ছা। ফুল প্যানেল আমরা একটা হলেই বিজয় অর্জন করেছিলাম, মাশাআল্লাহ। সেটা হচ্ছে শহীদ শামসুজ্জোহা হল। এবং সেই সময়ে রাকসুতে ছাত্রদল এবং রাকসুর ভিপি হিসাবে ছাত্রদলের প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, জিএস হিসাবে নির্বাচিত হয়েছিলেন জাসদ ছাত্রলীগের বাবু ভাই, মিলিয়ে তারা বিজয় অর্জন করেছিলেন। আর আমরা একটা মাত্র হল সংসদ নির্বাচিত। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আমরা ধরেন জানি যে এখানে জামাত ইসলামী, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের একটা বিরাট কুরবানির ইতিহাস আছে। আপনি যে সময়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন, ওই সময় এরকম কোনো স্মৃতি আপনার মনে পড়ে কিনা? কোনো শাহাদাতের অথবা কোনো আপনার কোনো আপন কোনো দিনী ভাইয়ের কোনো আহত হওয়ার ঘটনা বা কিছু? আমি ওখান থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পরে এসে তো আরেকটা কঠিন পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়েছে। প্রতি মুহূর্তই ছিল কঠিন এবং প্রতিটা মুহূর্তেই যে কোনো সময় সংঘাত সংঘর্ষ সৃষ্টি হবে, লাগবে, এই ধরনের একটা পরিস্থিতি সেখানে বিরাজমান ছিল। আমার সময়ে 2000 সেটি হচ্ছে আমি সম্ভবত 94 যতটুকু মনে হচ্ছে, তারা আমাদের 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর আমাদের মিছিল হবে কর্মসূচি চলাকালীন সময়ে ক্যাম্পাসে আমাদের উপরে হামলা করে। ছাত্র দলের নেতৃত্বে ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন সবাই মিলে হামলা করে। এটি ছিল তাদের পূর্ব পরিকল্পিত। যেহেতু ইসলামী ছাত্র শিবির 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী, অতএব তারা এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আমাদের থাকবে, তারা হামলা করেছিল।
সেই সময় মহানগরী সভাপতি ছিল মামুন শাহিন ভাই, পরবর্তীতে যিনি শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হয়েছিলেন, এবং বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন মতিউর রহমান আকন্দ ভাই, যিনি পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তো ওনারা দুইজনই একটা কর্মসূচি ছিল ওনাদের, সেই কর্মসূচি পালনের জন্য রাজশাহী জেলাতে একটা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তারা গিয়েছিলেন। আর আমাদের আজ মানে সেই দিনেও ক্যাম্পাসে প্রোগ্রাম হওয়ার জন্য আমাদের কর্মসূচি ছিল। তো কর্মসূচি শুরুর আগেই তারা হামলা করে এবং সেই হামলায় আমাদের অনেকেই আহত হন। বিশেষ করে ক্যাম্পাসে হামলা হওয়ার সাথে সাথে তারা গুলি, বোমা এবং সশস্ত্র আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং মানে খুন করার উদ্দেশ্যে শিবিরের উপর হামলা করে। আমি একটু অসুস্থ ছিলাম, আমি বিনোদপুরে ওষুধের জন্য আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে। সেখান থেকেই যখন ক্যাম্পাসে এই অবস্থা শুনি, শোনার সাথে সাথে, শব্দ হওয়ার সাথে সাথে তো আমরা দৌড় দিয়ে জহলে গেলাম। আমি যেহেতু অসুস্থ ছিলাম, আমি লুঙ্গি পরা ছিলাম। জহলে গিয়ে সে অবস্থায় আমরা আমাদের অবস্থানটা আমরা নেই, যাতে করে হল আক্রমণ তারা করতে না পারে। কিন্তু পুরো ক্যাম্পাসের ঘটনাটা তারা পরিকল্পিতভাবেই ক্যাম্পাস থেকে হামলা করতে করতে তারা মাদার বক্স হলের এই দিক দিয়ে এবং স্টেডিয়ামের এখান দিয়ে তারা চলে আসে জোহা হলের সামনে। কারণ তারা মনে করছে যে জোহা হল থেকে যদি ছাত্র শিবিরকে আউট করে দেওয়া যায় তাহলে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাস থেকে করা যাবে। তো এই জন্য জোহা হলের উপর তারা আক্রমণ করে। সেই দিন আমরা সেখানে আমাদের দুইজন ভাই সেদিন শহীদ হয়েছিলেন। তো সেদিনের ঘটনা আসলে বর্ণনা করা খুবই কঠিন। সকল দল, ছাত্রদল সশস্ত্র অবস্থায় আমাদের উপর হামলা করেছিল। একটা পর্যায়ে তারা শহীদ শামসুজ্জোহা হলের মধ্যে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে সমানে লুটপাট এবং ভাঙচুর, অগ্নিসংযোগের কার্যক্রম করা শুরু করে। ইন দ্য মিন টাইম আবারও সবাই ছাত্র জনতা সংগঠিত হয়ে জলের গেটে যখন অবস্থান নেয়, এরপরে তারা ভিতর থেকে তারা লুটপাটরত অবস্থায় কেউ টিভি মাথায় নিয়েছে, কেউ মানে কারো বাক্স মাথায় নিয়েছে, কেউ টেলিভিশন মাথায় নিয়েছে, কেউ কারো বাক্স মাথায় নিয়েছে, কারো বেডিং মাথায় নিয়েছে, যে কারো বাইসাইকেল নিয়েছে, যার যা সম্পদ পেয়েছে লুটপাট করে নিয়ে গেট দিয়ে বের হওয়ার সময় তারা আবার ছাত্র জনতার মানে প্রতিরোধের মুখে পড়ে। সেখান থেকে তারা মানে হল থেকে তারা পরবর্তীতে এখান থেকে বলা যায় যে মায়ের খেয়েই বের হতে বাধ্য হয়। তো সেখান থেকে পরিস্থিতিটা এমন হলো যে তারা হলের যে ক্ষতিটা করলো, ক্ষতির পরে কিন্তু হলে অবস্থান তারা করতে পারে নাই। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এটিকে আমরা উদ্ধার করি এবং তাদেরকে পুরো ক্যাম্পাস থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার প্রতিরোধের মুখে। তো সেখানে যে হতাহত হয়েছিল তাতে আমাদের দুইজন ভাই সেদিন শহীদ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল শহীদ আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, সেই দোয়া করি। যাদের রক্তের বিনিময়ে আজকের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যার ধারাবাহিকতায় আমরা দীর্ঘ দিন অপেক্ষা করার পরে রাষ্ট্র নির্বাচনে আমরা বলা যায় যে একটা ভূমিধস বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ঘটনা রয়েছে। আমাদের প্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23 জন শহীদ। তো শাহাদাতের রক্তের বিনিময়ে মতিহারের সবুজ চত্বরে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। এই ঘটনা এত হৃদয় বিদারক, এই ঘটনাগুলো এত মানে আমাদেরকে নাড়া দেয়। ঘটনাগুলো আমাদের সামনে আসলেই আমরা স্বাভাবিক থাকতে পারি না। আমাদেরকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হয়নি, আমাদেরকে আউট করে দেওয়া হয়েছে, আমরা বাইরে অবস্থান করেছি বছরের পর বছর এবং আমরা মানবেতর জীবনযাপন করেছি। খোলা আকাশের নিচে আমাদের ভাইরা থেকেছে। বহু ত্যাগ, কোরবানি এবং শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্র নির্বাচনে বিজয় দিয়েছেন এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে ঘটনা একটা না, এরকম অসংখ্য ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
প্রতিনিয়ত হয়েছে, আমি থাকা অবস্থা অবস্থা দিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে তো আপনি কেন্দ্রে চলে আসলেন। কেন্দ্রে একটা পর্যায়ে আপনি ইসলামী ছাত্র শিবিরের মতো বিশাল একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হলেন। আপনার এই কেন্দ্রীয় সভাপতি সময়কালীন মানে যে সময়টা, এই সময়টা একটা বড় মানে সিগনিফিকেন্ট ঘটনা ছিল সর্বদলীয় ছাত্র ঐক্যের এই ব্যাপারটা। আমি একটু এভাবে প্রশ্নটা করতে চাই, সেটা হলো যে ওই সময় আপনারা এরকম একটা সর্বদলীয় ছাত্র ঐক্যকে কিভাবে করতে পারলেন? কারণ এইবার যখন প্রায় 15 বছরের ফ্যাসিবাদী আমলের যে আওয়ামী শাসন, তার বিরুদ্ধে যে আন্দোলন করলো বিএনপি, জামাত সহ অন্যান্য দল, এবার তো এরকম কোনো সর্বদলীয় ছাত্র ঐক্য করা সম্ভব হলো না। আপনাদের আসলে মেকানিজমটা কি ছিল, কিভাবে পারলেন? আমাদের খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা আসলে ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদে আলোচনা করেই আমরা একটা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। মতিউর রহমান আকন্দ ভাই কেন্দ্রীয় সভাপতি ছিলেন। উনি 1998 সালে, উনি 98-99 2 বছরে কেন্দ্রীয় সভাপতি ছিলেন। 99 সালেই আমরা কার্যকরী পরিষদের সিদ্ধান্ত নিই যে একটা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা দরকার, এবং আমরা সেখানের সিদ্ধান্তের আলোকেই আমরা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা আমাদের কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ ভাইয়ের নেতৃত্বে কার্যকরী পরিষদ আমরা সাক্ষাৎ করি, এবং সাক্ষাৎ করে আমরা সার্বিক অবস্থার প্রেক্ষিতে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা উচিত এই মর্মে আমরা তার কাছে প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য চেষ্টা করি। উনি এটাতে সম্মতি দেন। আমরা বলেছিলাম একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন এবং একসাথেই পরবর্তীতে সরকার গঠন। 4 দলীয় জোট গঠন হয়ে গেছে এবং তার আগেই 4 দলীয় জোট গঠিত হয়েছে। 4 দলীয় জোট সম্ভবত বা 4 দলীয় জোট গঠিত হবে এই ধরনের একটা পরিস্থিতি, পরিবেশ তৈরি হয়েছে। তো মূলত আমরাই কিন্তু জাতীয় রাজনীতির জোট গঠন, তার প্রয়োজনীয়তা এবং সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন, এই দুটা বিষয়ই কিন্তু আমরা ওনার কাছে উপস্থাপন করেছিলাম। আমাদের কথা ছিল যে একসাথে জোট হবে, একসাথেই নির্বাচন হবে এবং একসাথেই সরকার গঠন হবে। ঠিক এভাবে যেন হয় আমরা আলাপ আলোচনা করে তার সামনে এটি তুলে ধরেছিলাম। পরবর্তীতে যখন এহসানুল মাহবুব জুবায়ের ভাই কেন্দ্রীয় সভাপতি হলেন 1999 সালে, উনি 99 সালে তো মতিউর রহমান আকন্দ ভাই কেন্দ্রীয় সভাপতি ছিলেন। 2000 সালে মতিউর রহমান আকন্দ ভাই যখন কেন্দ্রীয় সভাপতি, তখন তো সেক্রেটারি জেনারেল হচ্ছেন জুবায়ের ভাই। তো জুবায়ের ভাই যখন কেন্দ্রীয় সভাপতি, তখনই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয়েছে, এবং আমি তখন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করি ইসলামী ছাত্র শিবিরের। 2000 সাল সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয়, এবং সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের পিছনে আমরা যেটা করেছিলাম যে আমরা আমাদের যেটা কৌশল ছিল যে জাতীয়তাবাদী ছাত্র দলের সমস্যা ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেন আমরা কোনো ভূমিকা না রাখি, এটি ছিল তাদের একটা ডিমান্ড, কোনো একটা কৌশল ছিল। কোনো প্রোগ্রামই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিতে চাইতো না। আমরা এটা বলেছিলাম যে জাতির বৃহত্তর স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের প্রয়োজনে কর্মসূচি থাকবে না, সেটি নিয়ে আমরা আগ্রহ দেখাইনি ইচ্ছাকৃতভাবেই, যাতে করে তারা আবার ছাত্রদল ভয় না পায়। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেখানে তো বড় দল হিসেবে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দল বড় ছাত্র সংগঠন ছিল। তো সেখানে কিন্তু এরশাদ সাহেবের ছাত্র সংগঠনও অংশ নিয়েছিলেন। আমাদের জাতীয় পার্টির জাতীয় ছাত্র সমাজ আমাদের সাথে ছিল। তো এখানে আমরা যে কৌশলটা বা আমরা যে ভূমিকাটা রেখেছিলাম যে এখানে আসলে নেতৃত্ব কে দিবে সেই নিয়ে কিন্তু আমাদের এক্ষেত্রে আমাদের উদারতা ছিল। আমরা চেয়েছিলাম যে ঐক্যটা হওয়া দরকার, এবং ঐক্যটা একটা লক্ষ্যপূর্ণিত হওয়ার জন্য এখানে নেতৃত্ব কে দিবে এটি বড় কথা নয়। আমরা এই জন্য নেতৃত্বের ব্যাপারে
যে আমাকে সভাপতি হতেই হবে, অথবা ছাত্র দলকে মানে কৌশল অবলম্বন করে ছাত্র দলকে পিছনে রাখতে হবে, অন্য একটা দলকে সামনে আগাইতে হবে, এইগুলো কোনো আমরা চিন্তা করেছি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিলাম, যার কারণে আমাদের সভাপতি সেক্রেটারি নিয়ে কোনোদিন কোনো ঝামেলা হয় নাই। 3 নাম্বার হচ্ছে যে আমরা বিভিন্ন প্রোগ্রাম যে করেছি, এই প্রোগ্রাম যেমনিভাবে জাতীয়তাবাদী ছাত্র দলের অফিসে করেছি, আমরা ইসলামী ছাত্র শিবিরের অফিসে করেছি, কখনো আমরা হোটেলে করেছি, অর্থাৎ মানে ঠিক মানে আমাদের অফিসে হইতে হবে অথবা ছাত্র দল অফিসে হইতে হবে, এটা আমরা করি না। আমরা ফ্লেক্সিবিলিটি এখানে রেখেছি যে কোনো অফিসেই হবে। যেমনিভাবে সভাপতি কে প্রোগ্রামের হবে এটাও ফ্লেক্সিবল, এক সময় এক একজন হবে। আর ঠিক তেমনিভাবে কোথায় প্রোগ্রাম হবে, কোনো একটা অফিসকে আমাদের অফিসে আমরা বানাই না, আমরা সব অফিসই আমরা ব্যবহার করেছি। কখনো কখনো আমরা বিভিন্ন হোটেলেও আমরা বসেছি, বিভিন্ন জায়গায় আমরা বসেছি। এটা একটা আমাদের সেই সময় ছিল। আরেকটা বিষয় আমরা যেটা করেছি, খুব চমৎকার সম্পর্ক ছিল আমাদের ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে। একে অপরের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, রিলেশন ছিল, একে অপরকে আমরা উপলব্ধি করতাম, বুঝতাম, এবং আমরা দেশের জন্য এবং সেই সময়ের জন্য জনগণের জন্য ছাত্র সমাজের জন্য কল্যাণকর কোনটা সেটাকে অগ্রাধিকার দিয়েই আমরা কিন্তু মানে সর্বদলীয় ছাত্র ঐক্যকে এই জোটটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা রেখেছি, যাতে করে আমাদের মধ্যে কখনোই কোনো দূরত্ব তৈরি না হয়, সেটা আমরা করেছি। এখানে দুটো বিষয় এক্ষেত্রে আপনাকে একটু বলি যে এক্ষেত্রে সর্বদলীয় ছাত্র ঐক্য যদিও 2000 সালে গঠিত হয়েছে, কিন্তু ফরমাল 2000 সালে কমিটি গঠিত হয়েছে। তখন আমি এখানে শিবিরের সেক্রেটারি জেনারেল, আর সেই সময়ে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিল সোহেল খান ভাই, সেক্রেটারি হাবিবুল নবী খান সোহেল, আর সেক্রেটারি জেনারেল ছিলেন তাদের হচ্ছে নাসিরউদ্দিন পিন্টু ভাই। তো মূলত সেই সময়ে আমরা পল্টনে সমাবেশ করেছিলাম এবং জোট গঠনের সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের পরপরই আমরা পল্টনে সমাবেশ করেছি এবং বেশ বড় সমাবেশ হয়েছে এবং আমরা সেখান থেকে ঘোষণা দিয়ে বহু আন্দোলন করেছি, বিভাগীয় শহরে আন্দোলন করেছি, রাজধানীতে হরতাল করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা পরবর্তীতে অনেক কার্যক্রমে আমি পরিচালনা করেছি, কিন্তু কার্যক্রম বলতে প্রকৃত অর্থে খুব ব্যাপক ভিত্তিক কার্যক্রম সর্বদলীয় ছাত্র ঐক্যের হয়েছে মূলত 2001 সালে। ব্যাপক ভিত্তিক কার্যক্রম হয়েছে যখন নাসিরউদ্দিন পিন্টু ভাই হচ্ছেন সভাপতি, কেন্দ্রীয় সভাপতি ছাত্র দলের, আমি ইসলামী ছাত্র শিবিরের। তার সাথে তো আপনার সম্পর্ক নেই একটু যদি বলেন। হ্যাঁ, তার সাথে আমার সম্পর্ক ছিল খুব চমৎকার। সর্বদলীয় ছাত্র ঐক্য আমাদের চালাতে সহজ হয়েছিল সবচেয়ে বেশি, এই জন্য সবার সাথেই আমাদের সম্পর্ক ছিল। কিন্তু নাসিরউদ্দিন পিন্টু ভাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তিনি আজকে বেঁচে থাকলে রাজধানীতে আন্দোলনে একটা ভারসাম্য তৈরি হইতো। এই যে বললেন যে পরবর্তীতে আর হলো না কেন, নাসিরউদ্দিন পিন্টুর মতো দুঃসাহসী নেতৃত্বের অভাব পরবর্তীতে হয়েছে বিএনপিতে, ছাত্র দলে যারা দায়িত্ব নিয়ে দেশকে অগ্রাধিকার দিয়ে, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করতে পারে, এমন নেতৃত্বের অভাব হয়েছে। পরবর্তীতে আমি বলবো নাসিরউদ্দিন পিন্টু ভাই সেই সময়, তার সাথে আমার খুব চমৎকার সম্পর্ক ছিল এবং আমাদের সম্পর্কটা ঠিক পারিবারিক সম্পর্কের মতোই সম্পর্ক ছিল। আমাদের যাওয়া আসা ছিল এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে আমরাও দাওয়াত দিতাম, তার অনুষ্ঠানও আমরা যেতাম, পারিবারিক অনুষ্ঠানগুলোতে আমাদের দাওয়াত দিত, আমরা যেতাম। তো ঠিক এভাবে একটা ভালো সম্পর্ক, যেটা মূলত সর্বদলীয় ছাত্র ঐক্যের কঠিন সময়, মূল আন্দোলনের সময়টি 2001, এই সময়ে আন্দোলনটাকে এগিয়ে নেওয়া এবং একটা সাকসেসফুল ফলাফল নিয়ে আসার জন্য সর্বদলীয় ছাত্র ঐক্য রান করাটা সহজ হয়েছিল। সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রসঙ্গটা শেষ করবো একটু, আপনি যদি স্মৃতিচারণ করেন মুক্তাঙ্গনে যে প্রোগ্রামটা আপনারা করেছিলেন, যেটা আসলে আওয়ামী সরকারের বলা যায় যে একটা ভিত নাড়িয়ে দিয়েছিল, এবং ওই প্রোগ্রামটা স্মৃতি যদি একটু বলেন। জি, এই প্রোগ্রামটার সাথে তো আসলে অনেক স্মৃতি জড়িত। আমাদের তৎকালীন তো জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই। এটি তো আজকের যিনি পডকাস্ট উপস্থাপন করছেন তার সম্মানিত পিতা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। উনি সর্বদলীয় ছাত্র ঐক্যকে বলা যায় যে ছাতার মতোই আগলে রেখেছিলেন
এবং আমাদের সর্বদলীয় ছাত্রকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছিলেন। তো তারও খুব মজার ব্যাপার হলো যে আলী হাসান মুজাহিদ ভাই এমনি আমরা বাহ্যিকভাবে দেখি, সাংগঠনিকভাবে দেখি কড়া, এবং উনি স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন মানুষ, কিন্তু এই সর্বদলীয় ছাত্রকে সব নেতৃবৃন্দের সাথে ওনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং বলা যায় যে সেই সময়ের যারা ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিল তাদের সাথে মুজাহিদ ভাইয়ের একটা ভালো যোগাযোগ ছিল এবং কথাবার্তা হতো। এটা একটা ভালো দিক ছিল আমাদের। উনি সর্বদলীয় ছাত্রকে একজন অভিভাবক। অন্যদিকে বলা যায় যে এর পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সরাসরি আমাদের তৎকালীন বিরোধী দল নেত্রী বেগম খালেদা জিয়া তিনিই তদারক করেছেন। উনি যখনই মনে করেছেন আমাদেরকে ডেকেছেন, কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন, আমাদের কথা শুনেছেন খুবই খোলামেলা। এবং ওনার সাথে আমার সম্পর্কটা ছিল যে পিন্টু বুলবুল, এটা ওনার মুখস্থ ছিল। আমি গেলে উনি ঘরে রুমে ঢোকার সময় বলতেন কি খবর বুলবুল, ঠিক এইভাবে আমাকে স্নেহের সুরে আমাকে উনি কথা বলতেন। আমি একবার একটা স্মৃতি যে নাসিরুদ্দিন পিন্টু ভাইয়ের আমি প্রার্থিতা যেন নিশ্চিত হয় লালবাগ কামরাঙ্গীরচরে, সেই জন্য আমি ওনাকে বললাম। তো বলার পরে উনি হাসতে হাসতে পিন্টুকে বললো যে, পিন্টু ভাইকে বললো যে কি পিন্টু তুমি এই ধরে নিয়ে আসছো, তুমি কি বুলবুলকে লবিং করার জন্য ধরে নিয়ে আসছো নাকি? তো বললো যে না ম্যাডাম, জিজ্ঞেস করেন, আমি কিন্তু একবারও বুলবুল ভাইকে বলি নাই যে আমার জন্য বলতে হবে। আমি বললাম ম্যাডাম না, আমি চিন্তা করেছি যে তার যে অবদান আন্দোলনে, তার স্বীকৃতি হিসাবে তার এখানে একটি এমপি তার আসনটা তাকে দেয়া উচিত। ইসলামী ছাত্র শিবির থেকে আমরা আমাদের সিদ্ধান্ত, আমি প্রার্থী হব না, এটা শিবিরের সিদ্ধান্ত। তো সুতরাং কারণ ছাত্র সংগঠনের দায়িত্ব থেকে মানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না, আমি প্রার্থী হব না, জোটের প্রার্থী হিসাবে আমরা নাসিরুদ্দিন পিন্টু ভাইকে চাই। আমি একদম পরিষ্কার ওনাকে বলে আসলাম। উনি চা নাস্তা খাওয়িয়ে তারপরে আমাদেরকে একটা বুঝ দিয়ে বিদায় দিলেন। তো উনি বেগম খালেদা জিয়া তৎকালীন মানে তিনি এই আন্দোলনে খুব কাছাকাছি থেকেই আমাদেরকে গাইড করেছেন। এদিকে সরাসরি আমাদেরকে গাইড করেছেন শহীদ মুজাহিদ ভাই, সরাসরি আমাদেরকে গাইড করেছিলেন। আমি এই প্রসঙ্গ আনলাম, আমরা আসলে মার্চ মাসে একটা বড় ধরনের কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছিলাম পল্টন ময়দানে। আচ্ছা, তা আমাদেরকে পল্টন ময়দানে কর্মসূচি অনুমতি দেয়া হয়নি। আমরা এটা নিয়ে প্রেস কনফারেন্স করেছি, কথা বলেছি, শেষ পর্যন্ত দেয়নি। আমরা সিরিয়াস হয়ে গেলাম যে আমরা মহাসমাবেশ করব, কোথায় করা যায়। আমরা আলাপ আলোচনা করে ঠিক করলাম যে এটা মুক্তাঙ্গনেই করতে হবে। আমরা মুক্তাঙ্গনে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিলাম। যে কোনো পরিস্থিতিকে চ্যালেঞ্জ করেই আমরা মহাসমাবেশ করবো, এটা আমাদের সিদ্ধান্ত হলো। আমাদের আলোচনা হলো প্রধান অতিথি হবে কে এবং সভাপতি হবে কে। আমি পরিষ্কার বললাম নাসিরুদ্দিন পিন্টু ভাইকে যে আপনি যেটি ভালো মনে করেন সেটাই, মানে আপনার জায়গাটা আপনি ঠিক রেখে এরপরে আমাকে যেটা হতে বলবেন আমি সেটি হব। আমি এভাবেই তাকে অফার করলাম। নাসিরুদ্দিন পিন্টু ভাই বললেন যে তাহলে আমি প্রধান অতিথি হই আর আপনি হন সভাপতি। আমি বলছি নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলাম। তো আলহামদুলিল্লাহ সরকারের নিপীড়নমূলক আচরণ সারা দেশে, সর্বদলীয় ছাত্রকে সমাবেশ হতে দেবে না সেই ধরনের একটা সাজ রব, আবার ব্যাপক চারিদিকে পুলিশের উপস্থিতি এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের জন্য আমরা বারবার বসেছি। আমি সেই সময়ে ছাত্র ঐক্যের এই মহাসমাবেশ বাস্তবায়নের জন্য আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের সাথে আমি বসেছি আলাদা, যে এখন এই মহাসমাবেশ একটা ঝুঁকিপূর্ণ সময় হবে। এই মহাসমাবেশটিকে আমি ইতিহাসে একটা স্মরণীয় মহাসমাবেশ হিসাবে নিয়ে আসতে চাই, হাজারো প্রতিকূলতার মাঝে। এই জন্য সার্বিকভাবে আমরা এই পুরো প্রস্তুতি আমরা জানিয়েছি। জানানোর পরে তারপরে আমরা বলেছি যে আপনাদের দোয়া চাই এবং সার্বিক সহযোগিতা চাই।
আলহামদুলিল্লাহ উনি সার্বিক সহযোগিতা করেছেন। সারা বাংলাদেশ থেকেই আমাদের জনশক্তি এসেছে, তবে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার জনশক্তি বেশি ছিল, তবে সারা দেশ থেকে এসেছে। সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ মানে জনশক্তি এখানে এসেছে, বিশেষ করে ছাত্র দলের সারা দেশ থেকে ম্যানপাওয়ার এসেছে। কিন্তু আমাদের মাথায় ছিল যে কোনো কারণে যদি অন্য কোনো ছাত্র সংগঠনের উপস্থিতিটা কমে যায়, নিপীড়ন হোক, গ্রেপ্তার হোক, যে কোনো পরিস্থিতি হোক, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতিটা এমন পরিমাণ করতে চায় যেন শিবিরের উপস্থিতি দিয়েই মহাসমাবেশ হয়ে যায়। তো এই জন্য আমরা আমাদের সর্বশক্তি সেই সময় আমরা নিয়োগ করেছি। আলহামদুলিল্লাহ ব্যাপক উপস্থিতি আমাদের হয়েছে, সেই ফজর থেকে রাত থেকে আসা শুরু হয়েছে। এই জন্য সরকারের হাজারো প্রতিবন্ধকতার পরও একটা ঐতিহাসিক এবং স্মরণকালের, সেই সময় পর্যন্ত স্মরণকালের বড় মহাসমাবেশ আমরা করতে পেরেছিলাম। সেখানে নাসিরউদ্দিন পিন্টু ভাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। সেখানে আমি নুরুল ইসলাম বুলবুল, আমি সভাপতি হিসেবে সেখানে দায়িত্ব পালন করেছিলাম সেই সমাবেশে। মজার ব্যাপার হলো হাজার হাজার লাখো ছাত্ররা যখন পুরো মুক্তাঙ্গনের চারিদিকে শুধুই শিবির, সকাল থেকে শুরু হয়ে গেছে, ঠিক এরকম অবস্থা। আর ছাত্রদল সহ অন্য দল তারা টাইমের কিছু আগে আসবে, কিন্তু প্রোগ্রাম তো দুপুরের পর, কিন্তু ময়দানে সারা দেশ থেকে যেহেতু শিবির সকালে আসছে, ময়দানে ইসলামী ছাত্র শিবির পুরো এরিয়া জুড়ে কোনো জায়গা নেই, ফাঁকা নেই, এরকম অবস্থা। ছাত্র দলের ছেলেরা যখন আসলো, অন্যান্যরা আসলো, তখন স্বাভাবিকভাবে তারা সামনে আসতে চায়, দূরে ছিল, হ্যাঁ তাদেরকে সামনে আসতে চাইলে যারা আগে আসছে তারা সেখানেই থাকতে চায়। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হলো, নেতৃবৃন্দ স্টেজে এসেছে, খুব কষ্ট করে ছাত্রদল সহ অন্য নেতৃবৃন্দকে স্টেজে আসতে হয়েছে, তারা কি তো পরে আসছেন। তো আমাদের ছাত্ররা আগে চলে আসছে এবং পুরো এলাকা জুড়ে আমাদের ছাত্রদেরই উপস্থিতি এবং মুহুর্মুহু স্লোগান, যত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আমাদের ভাইয়েরা এসেই কিন্তু সমাবেশটাকে একটা মানানসই সমাবেশের জায়গায় পরিণত করেছে। ঠিক সেই সময় আলহামদুলিল্লাহ সেই সময়ে একবার দেখা গেল যে ছাত্র দলের পক্ষ থেকে একদিক থেকে সমানে মানে জোর করে ভিতরে ঢুকে সামনে আসবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো নিজেদের মধ্যে একটু উত্তেজনা তৈরি হয়ে গেছে। সাথে সাথে নাসিরউদ্দিন পিন্টু ভাই বললেন, যে চিৎকার দিয়ে বললেন যে যারা পিছনে আসছে তাদেরকে পিছনেই থাকতে হবে, শিবির তো সবার আগে আসছে, তো যারা আগে আসছে তারা আগে থাকবে। তার তো একটু ল্যাঙ্গুয়েজগতই ছিল, খুব শক্ত করে মানে বলার একটা প্রবণতা ছিল। তো উনি ঠিক তার যে স্বভাব সুলভ, যে তার যে স্বভাব সুলভ মানে স্টাইল, সেই স্টাইলে তিনি শক্ত করে বলার পরে চিৎকার দিয়ে বললেন ওখানেই বসার জন্য, যারা এক পা কেউ সামনে আগাবে না, যারা আগে আসছে তারা আগে থাকবে। আলহামদুলিল্লাহ তো তাদের কর্মীকে নিবৃত্ত রাখা এবং পরে আসার কারণে সেখানে থাকার জন্য অনুরোধ করলেন। পুরো পরিস্থিতি একসময় উত্তেজিত হয়ে উঠল, কারণ সব দিক থেকে যারা পরে আসছে তারা সামনে আসতে চায়, আগে যারা আসছে তারা সামনে আসতে দিবে না, এদের একটা পরিস্থিতি। এরপরে তো আমি দাঁড়ায় বললাম, আমি নুরুল ইসলাম বুলবুল বলছি, সবাইকেই এখন বসে যেতে হবে, একজনও দাঁড়িয়ে থাকবে না। তা আল্লাহর মেহরবানি সবাই অবাক বিস্ময়ে দেখলো যে এত বড় একটা সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি শুধু বললেন যে সব বসে পড়তে হবে। মানে কারণ আমাকে তো দেখা যায় না, কণ্ঠ অনেকে বুঝবে কি না, এই জন্য নিজের নামের পরিচয় দিয়ে আমাকে বলতে হয়েছে। তো আমি নামের পরিচয় দিয়েই বললাম যে আমি নুরুল ইসলাম বুলবুল বলছি, যে যেখানে আছে সেখানে বসে যেতে হবে, কেউ দাঁড়িয়ে থাকবে না। আলহামদুলিল্লাহ পিন ড্রপ সাইলেন্ট, পুরো সমাবেশ নতুন একটা পরিস্থিতি তৈরি হলো এবং চারিদিকে একটা নতুন আবহ তৈরি হলো। সেটা আমরা দেখি শিবির সবসময় এটা করতে পারে বা জামাত ইসলামী সবসময় এটা করতে পারে। আমি মানে খুবই রিসেন্ট 2023 সালে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হলো 28 অক্টোবর, এই 28 অক্টোবর এই ধরনের একটা পরিস্থিতি হয়েছিল আরামবাগে, একদম সংঘাত মুখর পরিস্থিতি, কোনোভাবেই সংঘাতের আনার উপায় নাই। পুলিশের সাথে একদিকে সংঘাত চলছে, একদিকে পুলিশের সাথে ছাত্র বিএনপির সংঘাত চলছে, আমাদের ছেলেদেরকে
পুলিশ হামলা করছে, গুলি করছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে ব্যাপক উত্তেজনা। কিন্তু সেই দিনও আমি প্রোগ্রামের সভাপতি ছিলাম, 28 অক্টোবর 2023। তো এই মহাসমাবেশের সভাপতি ছিলাম। তো আমি সভাপতি হিসাবে নিজের পরিচয় দিয়ে ঘোষণা দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ সেই দিনও পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য আমার এই ঘোষণা কাজে লেগেছে। হাত দিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি আর কি। তো আবারও একই ঘোষণা তখন মনে পড়লো যে আমি তো এই ঘোষণা একবার দিয়েছিলাম একটা কঠিন পরিস্থিতিতে, ঠিক 2001 সালের মার্চ মাসে। আর 2023 সালের 28 অক্টোবর আবারও এই ধরনের একটা ঘোষণা আমাকে দিতে হলো। তো সবই আল্লাহর ইচ্ছা। এবং এটা ধন্যবাদ আপনাকে। এই প্রোগ্রামটা তো আসলে বাংলাদেশে ওই সময় রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছিল, এটা হচ্ছে কথা। এবং এরপরও তো ওই প্রোগ্রাম সফল করার পরও আপনাদেরকে বোধহয় আপনার অনেক সহকর্মীকে ধরপাকড়ের মধ্যে দিয়ে গ্রেফতারের ভেতর দিয়ে, সেই দিনেরই ঘটনা একটা আছে। জি, ধন্যবাদ আপনাকে এটা আনার জন্য। যে মহাসমাবেশ শেষ করে আমি তার কয়েকদিন আগেই সম্ভবত হজ করে এসেছি। তা আমি প্রোগ্রাম শেষ করি আমার কলাবাগান মেসে আমি যাওয়ার ঐতিহাসিক মেস কলাবাগান, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকতেন, আমি সেখানে থাকতাম। আমি গাড়ি নিয়ে সেখানে গিয়েছি। নেমেই আমি দেখি পরিস্থিতি ভিন্ন। নিচে একটা গ্রুপ তালা ভাঙতেছে। আমি খুব স্বাভাবিকভাবে যেভাবে ছিলাম আমি ঠিক সেভাবেই হাঁটা শুরু করলাম। আমি বুঝলাম যে এটা মানে গাড়ি ছেড়ে হাঁটা শুরু করলাম না, গাড়ি ছেড়ে গাড়ি থেকে নামলাম, নেমেই দেখি সামনে পরিস্থিতি যে আমাদের রুমের নিচতলা একটা আমাদের কাজল ভাইরা থাকতেন, আহত পঙ্গু হয়ে গেছিলেন আমাদের কাজল ভাই সহ আমাদের কিছু জনশক্তি নিচে থাকতো, কিছু নেতৃবৃন্দ নিচে থাকতেন। নিচের ফ্লোরে দেখি এটা খোলার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি ঠিক নেমেই স্বাভাবিকভাবেই মানে সিঁড়ি দিয়ে দোতলায় আমাদের অফিস গিয়ে দেখি যে দোতলার মানে অফিস রুমের গেটটা খোলা আছে এবং সেখানে কথোপকথন কথাবার্তা চলছে। সেখানেও একটা গ্রুপ ডিবির এবং পুলিশের একটা গ্রুপ সেখানেও আছে। আমি সোজা সেখান থেকে চলে গেলাম 4-5 তলা ছাদের উপরে, ফাঁকা ছাদের উপরে গেলাম। যাওয়ার পর আমি ইন করা ছিলাম, আমি ইনটা থেকে ওপেন করলাম, শার্টটাকে স্বাভাবিক হলাম। স্বাভাবিক হয়ে আমি শুধু গ্রেপ্তার নিশ্চিত, কারণ আমাকে গ্রেপ্তারের জন্য আসছে আর আমি তো তাদের হাতে মধ্যে চলে আসছি। নেমে যে আবার আসবো, নেমে যদি বাইরে আসি তো এইটা আবার বাইরে তো তাদের গোয়েন্দা সংস্থার লোক আছে, পুলিশ আছে, তো বাইরে আমাকে গ্রেপ্তার করে ফেলবে। কিন্তু আল্লাহ যদি কাউকে সেভ করতে চায় তাহলে আসলে এটা পারেন কিভাবে হয়। তো যার কারণে আমি আমার তাৎক্ষণিক মনে হলো যে আমি উপরে চলে যাই, ছাদে। হ্যাঁ, ছাদে চলে যাই। আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে আবার মানে আল্লাহর সাহায্য চাইলাম, চেয়ে আমি সেখান থেকে আবার স্বাভাবিক অবস্থায় নেমে এই সব সিঁড়ি দিয়েই নেমে সবার সামনে দিয়েই আমি আর গাড়িতে না উঠে আমি হেঁটেই গেট থেকে বাইরে নেমেই একটা রিক্সায় করে কামাল সিকদার ভাই আসছিলেন, আমাদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য। তো আমি 10-12 ধাপ গেট থেকে সামনের দিকে রাস্তায় এগিয়ে গেছি। ওনাকে বললাম যে আপনি রিক্সা ঘুরান। তো উনি রিক্সা ঘুরালেন। কি হয়েছে আমি বলছি রিক্সা ঘুরান। রিক্সাটা ঘুরে তো সাথে সাথে ওই রিক্সা আমি উঠলাম। উঠে কলাবাগান থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ, কলাবাগান থেকে আমি মেন রোডের দিকে, এখন যে কমফোর্ট হসপিটাল করেছে এই রোডে, গ্রিন রোডের মাথায় এসে এখানে রিক্সাটা থামালাম। ইন দ্য মিন টাইম গাড়ি সেখানে আসলো। আমি রিক্সা থেকে নেমে আমি গাড়িতে উঠলাম। দেখলাম যে একটা মাইক্রো আমার পিছন আসছে, মানে গোয়েন্দা সংস্থার পুলিশ প্রশাসনের একটা মাইক্রো আমার পিছনে এসছে। কিন্তু আমি তখন ইন দ্য মিন টাইম গাড়িতে উঠে আমি শিবিরের উত্তর মহানগরীর যে ফার্ম গেটে অফিস ছিল বিজ্ঞান কলেজের পাশে, এই অফিসে আমি গিয়ে সেখানে অবস্থান করলাম এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম। তো ঠিক মানে কেউ চাইলে কাউকে গ্রেপ্তার করতে পারে না, কেউ চাইলে কারো উপরে চাইলেই সবকিছু করতে পারবে এমনটা না, আল্লাহর ফয়সালা। এবং সেদিন আমরা দেখেছি ওই সময় গ্রেপ্তার হওয়াটা খুব চ্যালেঞ্জিং ছিল। গ্রেপ্তার হলে মানে শারীরিক ভাবে নির্যাতনটা অতিমাত্রাই হতো, এবং ওই সময় আমাদের গ্রেপ্তার হওয়াটা, যদিও আন্দোলন তো তারা চাইছিল যে আন্দোলনের মূল ভূমিকা পালনকারী যারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে,
সেই পরিকল্পনার অংশ হিসাবেই আমাদেরকে গ্রেপ্তার করতে চাওয়া হয়েছিল। আল্লাহ সেখান থেকে আমাদেরকে হেফাজত করেছিলেন। আল্লাহ চাইলে যে হেফাজত করতে পারেন, জালের ভিতর থেকে যেন বের করে আনতে পারেন, এটি তার প্রমাণ। আরেকটি ঘটনা সর্বদলীয় ছাত্রকে একটা বড় ঘটনা যেটা হয়েছিল যে আমাদের সেই দিন হরতাল ছিল 2001 সালেই, এবং হরতাল শেষে আমাদের সংক্ষিপ্ত সমাবেশ হবে। সেই সমাবেশে এদিকে পিন্টু ভাই আসছেন, নাসিরউদ্দিন পিন্টু ভাই। এটা হচ্ছে কাকরাইল মোড়ে নাসিরউদ্দিন পিন্টু ভাই আসছেন, ছাত্র দলের ছেলেরা আসছে, আমাদের ছেলেরা আসছে। আমি মিছিল সহ কেন্দ্রীয় অফিস থেকে, এমনি সারাদিন তো মিছিল করেছি আমরা, আবার মিছিল সহ সবাই মিলে আমরা গিয়েছি। নিশ্চিত আমরা যে গিয়েছি, নিশ্চিত আমরা গ্রেপ্তার হতে পারি, এটা নিশ্চিত হয়েই প্রোগ্রামে গিয়েছি। পরিস্থিতি এমনই ছিল। তো আল্লাহর ফয়সালা সবই। বক্তব্য শেষ হয়েছে, পিন্টু ভাই বক্তব্য শেষ করেছে, আমি বক্তব্য শেষ করেছি। ঠিক এই সময়ে আমি লক্ষ্য করছি যে মানে সিভিল ড্রেসে আমাকে অ্যাটাক করার একটা পরিস্থিতি তৈরি। তো আমি জাস্ট তাদের চোখের দিকে চোখ দিয়ে আছি, যে মানে আমি ডানে বামে সামনে দেখছি যে তারাই, আমার সাথে যারা আছে তারা তো আমাকে গ্রেপ্তার হতে দিবে না, কোনোভাবেই দিবে না। আমার সাথে যারা ম্যানপাওয়ার সেখানে ছিল, তো তারা জীবনের বিনিময়ে হলেও তো আমাকে ওই জায়গা থেকে সিভিল ড্রেসে কেউ নিয়ে যাবে, এটা ছিল অসম্ভব। তো তারপরও আমরা প্রস্তুত ছিলাম গ্রেপ্তার হতে পারি। ওই সময় গ্রেপ্তার হওয়া মানে হাড়হাড্ডি ভেঙে দিয়ে সোজা করে দিত। তো কারণ আমরা তো বহুবারই গ্রেপ্তার হয়েছি। গ্রেপ্তার তো বিষয় না, গ্রেপ্তারের পরে আন্দোলনকে মানে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র গ্রেপ্তার, আর একটা হচ্ছে গ্রেপ্তার পরে শারীরিক নির্যাতন এবং জনশক্তিকে দুর্বল করে দেওয়ার মানসিকতা। এটা হচ্ছে এই জন্য আমাদেরকে গ্রেপ্তার করার একটা টার্গেট তারা নিয়েছিল। তো ঠিক খুব মজার ব্যাপার, সমাবেশটা শেষ হওয়ার পর এখন চলে যাবো আমরা, ঠিক এই সময় আমার সামনে এসে আমি যার চোখ ফলো করছি, এই ডানে বামে যে কয়জন, আমাকে একদম মানে এক লাফ দিয়েছে আমার কলার ধরার জন্য, এই জায়গাটা ধরার জন্য এক লাফ দিয়েছে এইভাবে। আর আমি যেহেতু তাকে ফলো করছি, আমি তার মুভমেন্ট ফলো করছি, যে ও মানে এখন উত্তেজিত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তার টার্গেট আমি বুঝে ফেলছি, বা সেও লাফ দিছে আমাকে ধরার জন্য, আমিও এক পায়ে বাম দিকে সরছি, সে মাটিতে পড়ে গেছে। এরপরে হচ্ছে আমি স্কেপ করে এখান থেকে আমি ওখান থেকে সরে পড়ার জন্য আমাদের ছেলেরা আমাকে ঘেরে নিয়ে আমাদেরকে এখান থেকে পার করে নিয়ে ওদিকে হুন্ডাই দিয়ে আমাকে সেখান থেকে সেভ করে নিয়ে গিয়েছে। তা আমি জাস্ট যে নিশ্চিত আমাকে ধরে ফেলছে, বাট আমি শুধু যেমনি আমাকে ধরার জন্য তারা মানে ধরার জন্য ঠিক হাত বাড়িয়েছে আমার কলার ধরবে, আর আমি ওখান থেকে এক ধাপ সাইডে হয়েছি। সাইডে হওয়ার সাথে সাথে সে পড়ে গেছে। বাস এই অবস্থায় আমাদের ছেলেরা তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে সেখান থেকে সেভ করে সেখান থেকে নিয়ে গিয়েছে। তো আসলে এই ধরনের ঘটনা তো অহরহই হয়েছে, সবার জীবনে হয়েছে। সর্বদলীয় ছাত্রকের সময় অসংখ্য ঘটনা হয়েছে। সবগুলো ঘটনা আসলে খুব আরো সময় নিয়ে বলতে পারলে ভালো হবে। যতটা মনে আছে এরকম আরো অনেক ঘটনাই তো সর্বদলীয় ছাত্রকের। আমরা ইনশাআল্লাহ অন্যান্য কিছু প্রসঙ্গে যাবো, আপাতত একটু বিরতি নিচ্ছি।